বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক আয়োজিত অনলাইনের গণিত ক্লাসে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী মণ্ডলীকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন রয়েছ? আশা রাখি তোমরা এই করোনাকালীন অবস্থানের মধ্যেও বাড়িতে নিরাপদ নিজে থেকে এবং পরিবারের সবাইকে নিরাপদ রেখে তোমরা তোমাদের পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যাচ্ছ এবং তার পাশাপাশি তোমরা নিজেদের নিরাপদ রাখার জন্য 20 সেকেন্ড ধরে তোমাদের হাত ধৌত করতেছ এবং তোমাদের সকলকে করোনা থেকে মুক্তি লাভের জন্য সবাই সচেতন রয়েছ। প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আমি আজ তোমাদের সামনে গণিত বিষয়ের নবম অধ্যায়ের সরল মুনাফা এবং লাভ ক্ষতি সম্পর্কে তোমাদের সাথে কিছু সময় আলোকপাত করব। আশা রাখি তোমরা এই অধ্যায়টি যদি মনোযোগ সহকারে, এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে অনুধাবন করো এবং মনোযোগ সহকারে শোনো এবং তোমাদের খাতায় লিপিবদ্ধ করো, তোমরা উপকৃত হবে এবং সঠিকভাবে তোমরা তোমাদের ক্লাস চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আমি মোহাম্মদ আবু আতার, শিক্ষক মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরগঞ্জ, কুমিল্লা। সর্বপ্রথম আমরা জানব সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে, মুনাফা কী এবং লাভ ক্ষতি কী। খেয়াল করি আমরা সবাই। এখানে আমরা নবম অধ্যায়ের প্রশ্নের কাঠামো 7 নং প্রশ্নের উত্তরের উপরে কথা বলতেছি, যার পূর্ণমান 8। খেয়াল করি আমরা সবাই। পাঠের শিরোনাম আমি একটু আগে ঘোষণা করেছি, সরল মুনাফা এবং লাভ ক্ষতি। আমরা একটু দেখি যে সরল মুনাফার সূত্র ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো কী। দেখো, এখানে বলা হয়েছে আসল কি, মুনাফা কি, বার্ষিক মুনাফার সূত্র, লাভ কি, ক্ষতি কি এবং লাভ ও ক্ষতির সূত্র। এই যে প্রশ্নগুলো আমি বলেছি তোমরা সকলে খাতা লিপিবদ্ধ করে ফেলো, কারণ যদি আমরা মুনাফা এবং লাভ ক্ষতির অঙ্ক করতে যাই তাহলে এই জিনিসগুলো আমাদের সামনে বারবার আসবে, এই প্রশ্নগুলো বারবার ঘুরে ঘুরে আসবে, আমরা এগুলার উত্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, এখন আমরা দেখি উত্তরটা কি। খেয়াল করি সবাই। বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল। একটা ব্যবসায় যত টাকা তুমি তোমার মূলধন নিয়ে ব্যবসা শুরু করলা, যত টাকা তুমি বিনিয়োগ করলা, এই বিনিয়োগটাই হচ্ছে তোমার আসল টাকা। তাই সংক্ষেপে, যেহেতু এখানে বলা হয়েছে সরল মুনাফার সূত্র সংক্ষিপ্ত, যেহেতু সংক্ষেপে প্রশ্নের উত্তর 2 নম্বরের জন্য, তাই আসল কি? আসল হচ্ছে বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল। দ্বিতীয় প্রশ্নটি বলা হয়েছে মুনাফা কি। খেয়াল করতে হবে সবাই। যে বিনিয়োগকৃত টাকা আসল, এই আসলের অতিরিক্ত, খেয়াল করো সবাই, আসলের অতিরিক্ত যে টাকা একটি নির্ধারিত সময় শেষে পাওয়া যায় তাকে মুনাফা বলে। এখন হতে পারে তুমি, হতে পারে ব্যাংক, হতে পারে বিমা, যে কোনো কোম্পানি হতে পারে, সরকারি অর্গানাইজেশন অথবা সরকারি শাখা প্রশাখা হতে পারে। যদি আসলের অতিরিক্ত কোনো টাকা সে নির্ধারিত সময় পরে তাকে প্রদান করে, তাহলে সেই টাকাকে বলা হয় মুনাফা বা সুদ, বা ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। এরপর বলা হয়েছে বার্ষিক মুনাফার সূত্র। এই সূত্রটা যদি আমরা না জানি তাহলে আমরা বার্ষিক মুনাফা বের করতে পারবো না। খেয়াল করি আমরা সবাই। বার্ষিক মুনাফা সমান আসল গুণন বার্ষিক মুনাফার হার, আসল গুণন বার্ষিক মুনাফার হার ভাগ 100। আসল গুণন বার্ষিক মুনাফার হার ভাগ 100। এরপরে চতুর্থ প্রশ্নে বলা হয়েছে লাভ কি। এখন আমরা লাভ, সবাই তো লাভ চায়, সবাই লাভ করতে চায় নিজেদের জীবনে, রাষ্ট্রীয় জীবনে বলেন, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সবাই শুধু লাভ করতে চায়। এখন এই লাভটা কি, এ সম্পর্কে আমাদের জানতে হবে। সর্বপ্রথম বলা হয়েছে যে ক্রয় মূল্য, আমরা যা কিনলাম, এই ক্রয় মূল্য থেকে আমরা যা বিক্রয় করলাম, একটা জিনিস আমি ক্রয় করলাম, এরপর আমি বিক্রি করলাম, এই বিক্রি করাতে যদি আমি যা দিয়ে কিনলাম, আমি 2 টাকা দিয়ে কিনলাম, বিক্রি করলাম 4 টাকা, তাহলে আমার এই 2 টাকা ক্রয় করাতে 4 টাকা বিক্রি করাতে আমার লাভ হলো কত টাকা? 2 টাকা।
তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমাদের লাভ হয়েছে কত টাকা? 2 টাকা। আর ক্ষতি, আমরা কেউ ক্ষতি করতে চাই না বা নিজেরা ক্ষতিকর কোনো কিছুতে পড়তে চাই না। এখানে বলা হয়েছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে কি হয়? তাহলে ক্ষতি হয়। এখন লাভ ক্ষতির তো সূত্র আছে, সব কিছু যেহেতু সূত্র দিয়ে চলে, লাভ ক্ষতির সূত্র আছে না? অবশ্যই লাভ ক্ষতির সূত্র রয়েছে। খেয়াল করি আমরা, লাভের সূত্র বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান লাভ। সবাই খেয়াল করি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান লাভ। আর ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করে ফেলো। আশা রাখি তোমরা এই প্রশ্নগুলো যদি সঠিকভাবে অনুধাবন করতে পারো, আমাদের এই অধ্যায় এবং এই ক্লাসটা প্রাণবন্ত হবে এবং সকলে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের পরীক্ষার জন্য তথা তোমাদের নিজস্ব জীবনে খুব উপকৃত হবে। কেননা সুদ আসলের অঙ্ক এবং লাভ ক্ষতির অঙ্ক তোমরা ক্লাস 10 না, শুধু তোমাদের সারা জীবনের জন্য দরকার হবে। তাই এখন থেকে যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো তাহলে তোমাদের ভবিষ্যতে এটা নিয়ে আর কোনো হেজিটেশন ফিল করতে হবে না। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্নটা বলা হয়েছে সরল মুনাফার যোগ্যতা ভিত্তিক প্রশ্ন ও উত্তর। আমরা দেখি প্রশ্নটা কি বলছে। বার্ষিক 15% মুনাফায়, বার্ষিক 15% মুনাফা মানে কি? 100 টাকায় মুনাফা দিতে হবে 15 টাকা। এই বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। মুনাফা কিন্তু কত? এই 15%-এর উপরে এই 1680 টাকা। এই 1680 টাকা মুনাফা সে প্রদান করেছে। এখন দেখো প্রশ্ন বলা হয়েছে কি? 15%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। 15% মানে কি? 100 টাকায় 15 টাকা, তার মানে কি 100 ভাগের 15, 100 ভাগের 15। একদম সিম্পল সাধারণভাবে যদি আমরা বলি তাহলে হবে 15% এর সাধারণ ভগ্নাংশ। এ যদি আমি পার্সেন্টকে 100 ধরি আর 15 উপরে 15 ভাগের 100 ভাগের 15, 100 ভাগের 15। এখন দেখি বার্ষিক মুনাফার সূত্রটি। একটু আগে আমরা বার্ষিক মুনাফার সূত্র দেখেছি, এখানে প্রশ্নের মধ্যেও এসেছে বার্ষিক মুনাফার সূত্রটি লেখো। বার্ষিক মুনাফা সমান আসল গুণন বার্ষিক মুনাফার হার ভাগ 100। আসল গুণন বার্ষিক মুনাফার হার ভাগ 100, এটা হচ্ছে বার্ষিক মুনাফার হার। এরপরে দেখো বার্ষিক মুনাফা, এরপরে তৃতীয় প্রশ্নটি যেটা আসছে এটা বলা হয়েছে আসল কত ছিল, আসল কত ছিল। এখন আমরা দেখি প্রশ্নটা তো আমরা দেখেছি, উত্তরটা আমরা দেখি। খেয়াল করি সবাই, মুনাফা সে 15 টাকা হলে, সে তো 15% মানে 15 টাকা, মুনাফা 15 টাকা হলে আসল কত টাকা? আসল অবশ্যই 100 টাকা, যেহেতু পার্সেন্টেজ আসল অবশ্যই 100 টাকা। মুনাফা 1 টাকা হলে আসল 15 ভাগের 100 টাকা। আর মুনাফা 1680 টাকা হলে আসল হচ্ছে 15 ভাগের 100 গুণন 1680। এখন আমি যদি এটাকে কাটাকাটি করি অথবা ভাগ করি তাহলে 15 দিয়ে 3 পাঁচা 15, 5 দিয়ে 5 20 100। এখানে যদি 3 পাঁচা 15 আর এখানে 5 20 100, 5 দিয়ে কাটলাম, এখানে 3 দিয়ে কাটি, 3 পাঁচা 15 1, তাহলে 3 6 18 0 0। এবার 20 দিয়ে 560কে গুণ করলে হয় বা 11,200 টাকা, 11,200 টাকা। সবাই বুঝতে পেরেছো আশা রাখি। তোমরা সকলে খাতা লিপিবদ্ধ করো। আসল হচ্ছে এখানে 11,200 টাকা। সে এই 11,200 টাকায় 1680 টাকা 1 বছরে 15% মুনাফায় সে ব্যাংকে পরিশোধ করে। আশা রাখি তোমরা সকলে খাতা লিপিবদ্ধ করে ফেলেছ। এরপর দ্বিতীয় প্রশ্নে যদি আমরা যাই, দ্বিতীয় প্রশ্নটি কি বলেছে? ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। খেয়াল করতে হবে সবাই, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। এখন প্রশ্নে আমাদেরকে বলছে ব্যাংকের মুনাফা মোট কত টাকা পরিশোধ করা হলো।
ব্যাংকের মুনাফা মোট কত টাকা পরিশোধ করা হলো। খেয়াল করি 98,000 থেকে 50,000 বিয়োগ দিলে ব্যাংকের মুনাফা বের হয়ে যাবে। উত্তরটা খেয়াল করি আমরা, 8 বছর পর মোট পরিশোধ করা হয়েছে 98,000 টাকা। ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল 50,000 টাকা, এই 50,000। এখন 98 থেকে 50,000 যদি আমরা বিয়োগ করি, 8 বছর পর মোট মুনাফা পরিশোধ করা হয়েছে 48,000 টাকা। এটা হচ্ছে এই 8 বছরে সে পরিশোধ করেছে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম, জ্ঞানের উত্তর। এবার অনুধাবনের প্রশ্নটা কি আসছে আমরা একটু দেখি। অনুধাবনের প্রশ্নটি আসছে, মুনাফার হার কত ছিল। আমাদের এখানে কিন্তু মুনাফার হার দেখানো হয় নাই, কেননা সে 50,000 টাকা ঋণ নিয়েছে, 98,000 টাকা সে পরিশোধ করেছে। দ্যাট মিন্স সে 48,000 টাকা বেশি প্রদান করেছে। এই বেশি প্রদান করেছে, সে কত পার্সেন্ট হারে মুনাফার হার চেয়েছে এখানে খেয়াল করতে হবে সবাই। দেখো ক হতে পাই আমরা ক নম্বরে যেটা পেয়েছি, 8 বছরের মোট মুনাফা কত টাকা, 48,000 টাকা। এখন আমরা 1 বছরের মুনাফা বের করব। 1 বছরের মুনাফা সমান 48,000 ভাগ 8 সমান 6,000 টাকা। 6 8 48, 0 3টা বসে গেছে, তাহলে 6,000 টাকা আমাদের 1 বছরের মুনাফা। এখন আমরা 1 বছরের মুনাফার হারটা বের করে ফেলি, খেয়াল করি সবাই। 50,000 টাকায় 1 বছরের মুনাফা 6,000 টাকা। এই যে আমরা এখানে 6,000 টাকা বের করলাম, 50,000 টাকায় 1 বছরের মুনাফা 6,000 টাকা। এবার দেখো 1 টাকায় 1 বছরের মুনাফা কম হবে না বেশি হবে, যেহেতু 1 ছোট অবশ্যই কম হবে, 50,000 ভাগের 6,000। এরপর বলা হয়েছে শতকরা, যেহেতু আমরা হার বাইর করব, শতকরায় শতকরায় মানে 100 টাকায় 1 বছরের মুনাফা সমান 50,000 ভাগের 6,000 গুণন 100। এখান থেকে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য আমরা কেটে ফেললাম, 5 12 60। তাহলে কত, এবার 12 দিলে 12%। তাহলে আমাদের উত্তর আসলো কত পার্সেন্ট, 12%। সে কত টাকা হারেতে প্রদান করেছে, ইন্টারেস্ট বা সুদের হার সে প্রদান করেছে 12%। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। এখন আমরা তৃতীয় প্রশ্নটায় চলে যাই, সবাই লিপিবদ্ধ করে ফেলো। আশা রাখছি তোমরা সকলে লিপিবদ্ধ করে ফেলেছো। এখন আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই। বলা হয়েছে একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে। এখন আমরা কোথায় যাচ্ছি, লাভ ক্ষতির যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উত্তরে। লাভ ক্ষতির যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। খেয়াল করো, একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে মেশিনটি 55,200 টাকায় বিক্রি করলেন। মেশিনটির ক্রয় মূল্য কত। খেয়াল করতে হবে, এই 7 নম্বর প্রশ্নের মধ্যে অনেক সময় সৃজনশীল দেয় বা যোগ্যতা ভিত্তিক দেয়, অনেক সময় লাভ ক্ষতির অঙ্কগুলো ডিরেক্ট বসায় দেয়। এই কারণে আমি কিছু লাভ ক্ষতির, একটা লাভ ক্ষতিরটা সরাসরি বসিয়ে দিয়েছি, আর একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করেছি। এর পরবর্তী প্রশ্নটাই আমরা দেখব। এখন আমরা উত্তর দেখি। দেখো 15% লাভে, কথাটির অর্থ হচ্ছে 15% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 15 সমান 115 টাকা। এরপরে বলা হয়েছে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, অবশ্যই ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 115 ভাগের 100 টাকা। আর বিক্রয় মূল্য কত টাকা, 55,200 টাকা। এই 55,200 টাকা হলে ক্রয় মূল্য হবে সমান 115 ভাগের 100 গুণন 55,200 টাকা। তাহলে এটা দিয়ে আমরা কাটাকাটি যদি করি, 5 20 100, যদি 5 দিয়ে প্রথমে কাটি, 5 20 100 দিলাম। এরপরে এখানে যদি দেই 5 দুগুণে 10, 2 5 একে 5 5 21 105। আমরা যদি দেই 5 দুগুণা 10 থাকে কত, 1 5 3 5 15, তাহলে 23 দিয়ে 55,200কে ভাগ করার পরে উত্তর আসবে আমাদের 48,000 টাকা। কত টাকা, 48,000 টাকা। তার মানে সে এই মেশিনটি ক্রয় করেছে 48 টাকায়, বিক্রি করেছে সে 55,200 টাকায়। তার মানে 15% লাভে সে 55,200 টাকা বিক্রি করে, 48,000 টাকা তার মেশিনটির ক্রয় মূল্য। আশা রাখছি তোমরা সকলে লিপিবদ্ধ করে ফেলেছো। আমরা আজকের সর্বশেষ প্রশ্নে চলে যাই। খেয়াল করি, এই প্রশ্নটি
গত বছরের পরীক্ষায় এসেছে, এর 2018 সালের পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই আমরা সকলে অনুধাবন করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6,300 টাকা বিক্রি করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? এখানে আরেকটি অতিরিক্ত প্রশ্ন আমি দিয়েছি খতে, তোমরা দেখতে পাবে। এখন দেখো 40%, আমরা প্রথমে দেখেছি 15% লাভে, তার মানে 40% লাভে হবে, বিক্রয় মূল্য হবে 100 যোগ 40 সমান 140 টাকা। এরপরে বলা হয়েছে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 140 ভাগের 100 টাকা। আর বিক্রয় মূল্য 6,300 টাকা। খেয়াল করি সবাই, 6,300 টাকা হলে ক্রয় মূল্য হবে 140 ভাগের 100 গুণন 6,300। তার মানে এটা যদি আমরা কেটে দেই, এ শূন্য আর এ শূন্য কেটে দিলাম, তাহলে থাকে 14, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 7 নং 63, 900। এটা দিয়ে গুণ করলে হয়ে যায় আমাদের উত্তর 4,500 টাকা। তাহলে সে ক্রয় করছে 4,500 টাকা দিয়ে, বিক্রয় করেছে 6,300 টাকা, তাতে তার 40% লাভ হয়েছে। এখন সকলেই এই অঙ্কটা লিপিবদ্ধ করে ফেলো এবং উত্তরটাও লিপিবদ্ধ করে ফেলো। আশা রাখছি তোমরা সকলে লিপিবদ্ধ করে ফেলেছো। আমরা এখন দেখো, বলা হয়েছে 10% ক্ষতিতে। এতক্ষণ তো আমরা বিক্রয় মূল্য লাভ বের করেছি, এখন ক্ষতির উপরে বিক্রয় মূল্য কত হবে এটা বের করতে বলেছে। আমরা প্রথমে বের করেছি ক্রয় মূল্য কত, এখন বলা হয়েছে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে। ওই সবজিটা যদি 10% ক্ষতি হতো তার, সে তো 40% লাভে বিক্রি করছে, কিন্তু যদি 10% ক্ষতি হতো তাহলে সে কত টাকা বিক্রি করতো আমরা একটু দেখি। উত্তর খেয়াল করি, এখানে বলা হয়েছে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে। অবশ্যই ক্ষতি যেহেতু এটা বিয়োগ হবে, 100 থেকে যদি 10 বিয়োগ করে তাহলে 90। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা। এখন দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য হবে কত? 100 ভাগের 90 টাকা। আর যদি ক্রয় মূল্য আমরা বের করেছি কত? 4500 টাকা। যদি 4,500 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে, আমরা এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এই দুইটা শূন্য কেটে দিলে 90 আর 45-এ গুণ করলে হয় আমাদের 4,050 টাকা। এই 4,050 টাকা সে 10% ক্ষতিতে বিক্রয় যদি করত, তাহলে সে 4,050 টাকায় বিক্রি করত, তাতে তার 10% ক্ষতি হতো। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আশা রাখি তোমরা সকলেই অঙ্কগুলো সঠিকভাবে বুঝতে পেরেছ। আমি ক্ষুদ্র প্রয়াসে এবং অল্প সময়ের ভিতরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যারা আমার এই অনলাইন ক্লাস দেখেছো এবং অভিভাবক মণ্ডলীকে সবাইকে ধন্যবাদ, এবং আমার সম্মানিত শিক্ষক মণ্ডলীদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।